হিজড়াদের সামনে পুরুষ বা নারীদের পর্দার বিধান আছে কিনা এটা জানতে চেয়েছেন যে আবুল কালাম আজাদ, গোদাগাড়ি, রাজশাহী থেকে, যে হিজড়াদের সামনে পর্দা করতে হবে কিনা, যারা তৃতীয় লিঙ্গ বলি আমরা, অথবা এই তাদের শ্রেণীর ব্যাপারে। জি জি, রাজশাহী গোদাগাড়ি থেকে যে প্রশ্নটি করেছেন এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো হিজড়া বা থার্ড জেন্ডার। এই থার্ড জেন্ডার হিসেবে যারা আমাদের সমাজে প্রচলিত আছে তাদের সাথে পর্দা করার বিধান বিষয় হলো যে হিজড়া তিন ধরনের হয়। একটা হলো হিজড়া, যে হিজড়ার মধ্যে নারী হরমোন বেশি, তার শারীরিক গঠন, প্রকৃতি, তার কণ্ঠ, তার চেহারা এবং তার অভ্যাস নারীর সাদৃশ্য হয়, তার মধ্যে নারী হরমোনটা বেশি। আরেকটা হিজড়া হলো যাদের মধ্যে পুরুষ হরমোন বেশি এবং তাদের গঠন প্রকৃতিও বেশি, গঠন প্রকৃতি, তার মধ্যে দাড়ি উঠবে, গোঁফ উঠবে, তার কথাবার্তা, শরীরের গঠনের মধ্যেও তেমন কোনো পরিবর্তন হবে না। এটা হলো পুরুষ হিজড়া। আরেকটা হিজড়া আছে যেটাকে ফিকহের পরিভাষায় বলা হয় খুনসা মুশকিল। তার মানে হলো হিজড়া সে না নারী না পুরুষ, এটা নির্ণয় করা তার জন্য কঠিন। দুটোই তার মধ্যে আছে। শরীয়তের বিধানের ক্ষেত্রে পর্দার বিধান, সম্পত্তি বন্টনের বিধান, এই সব বিধান হলো এভাবে, যেই হিজড়ার মধ্যে পুরুষ স্বভাবের আধিক্যতা রয়েছে তার থেকে নারীদেরকে অবশ্যই ফরজ বিধান হিসেবে পর্দা রক্ষা করতে হবে। আর যেই নারীর মধ্যে নারীর স্বভাব চরিত্র, এবং দেখবেন তারা শাড়ি পরতেছে, টিপ দিতেছে, কণ্ঠের মধ্যে, চেহারার মধ্যেও লাবণ্যতা, এবং অনেক মেয়ে হিজড়া আছে যাদেরকে দেখলে তাৎক্ষণিকভাবে বোঝা যায় না যে সে আসলে হিজড়া, এরকম অনেক আছে। তো এইরকম নারী স্বভাবের এবং নারী চেহারার এবং নারী বৈশিষ্ট্যের যে হিজড়া আছে তাদের থেকে নারীদের পর্দা করা লাগবে না, এটাই হলো শরীয়তের বিধান। আর এদের ব্যাপারে আসলে তাদের সাথে কি আচরণ করা উচিত? তারা, আমরা বিভিন্ন জায়গাতে দেখি তারা চাঁদাবাজি করে বেড়ায়, টাকা তুলে বেড়ায় এবং তাদের সাথে আসলে নানা রকম আচরণও করা হয়। তাদের সাথে আসলে ইসলাম কিভাবে ব্যবহার করতে বলেছে এক্ষেত্রে? আসলে হিজড়াদের সাথে বা তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার যারা আছে তাদের সাথে আচরণের ব্যাপারে বিধিমালা যেটা, সেটা আমাদের সমাজ এটা দেখে না। হয়তো বহির্বিশ্বে সেটার ব্যাপারে কতটুকু দৃষ্টিভঙ্গি আছে সেটা আমরা জানি না। আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো হিজড়া বা থার্ড জেন্ডার এটা একজন মায়ের, একজন বাবার ঔরসে জন্ম নেয় একটা সন্তানের যে অধিকার, একেবারে পরিপূর্ণ অধিকারে সে লালিত পালিত হবে। কিন্তু আমাদের সমাজের মানুষের মুখ এবং চিন্তা চেতনা নোংরা হওয়ার কারণে বাধ্য হয়ে হিজড়াদেরকে ঘর ছাড়া হতে হয়। যেমন কোনো পরিবারে যদি একটা সন্তান যদি প্রতিবন্ধী হয় অথবা যদি কোনো কারণে হিজড়া হয়, তাহলে ওই এলাকার মধ্যে এই পরিবারটা একরকম এক ঘরে হয়ে যাবে। মানুষের মন্তব্য এবং বলতে থাকবে যে তারা নিশ্চয়ই কোনো পাপ করেছে, এই জন্য তাদের সন্তান এমন হয়েছে, অথবা তারা লোক ভালো না। হাজার রকমের মন্তব্য শোনার কারণে মা এবং বাবা তাদের হাজার কষ্ট হলেও, শত কষ্ট হলেও এই সন্তানকে তারা পরিচয় দিতে চায় না। এবং এই সামাজিক অবহেলার কারণেই এই মা এবং বাবা এই থার্ড জেন্ডারের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই লালন পালন বিভিন্ন বিষয়ে তারা সমাজ থেকে লোকচক্ষুর অন্তরালে রাখে। এই বাচ্চাটা যখন বুঝতে শিখে এবং আচার আচরণের পার্থক্য বুঝে একসময় সে সিদ্ধান্ত নেয় ঘর ছাড়া হয়ে যাব। বাধ্য হয়ে হিজড়ারা তাদের পিতৃ পরিচয় আলাদা একটা কমিউনিটিতে তারা চলে আসে। এখানে তারা একটা ইউনিটি তৈরি করে। এখন তাদের জীবন চলবে কিভাবে? এই জীবন চালানোর জন্য তাদেরকে কেউ সহযোগিতা করে না, বরং তাদেরকে বিভিন্নভাবে সামাজিকভাবে অবমূল্যায়ন এবং বিভিন্নভাবে তাদেরকে অপদস্থ, লাঞ্ছিত করা। মানে হলো সমাজ এবং রাষ্ট্র থেকে তাদেরকে মূল্যায়ন করা উচিত। এবং এই মূল্যায়ন না পাওয়ার কারণেই জীবিকা নির্বাহের জন্য তারা যখন মানুষের কাছে হাত পাততে পাততে তাদের এই স্বভাব এবং অভাব দুটোই একসাথে অবস্থান নিতে তখন তারা নিজেরাই এটা দুর্ব্যবহারের রূপ ধারণ করে, তখনই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুতরাং সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব এই জনশক্তিগুলোকে রাষ্ট্রীয় অবকাঠামোর অন্তর্ভুক্ত করা দরকার। যেই কাজগুলো তাদেরকে করানো যায় এরকম কাজে তাদেরকে অন্তর্ভুক্ত করা দরকার।